সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদ হাসান, প্রভাষক জীববিজ্ঞান, নটরডেম কলেজ, ময়মনসিংহ। আমাদের মুখের মধ্যে কয় ধরনের দাঁত থাকে? মুখে কত ধরনের দাঁত থাকে? জাস্ট উত্তরটা লিখবা। 2 নাম্বার, আমাদের পরিপাকতন্ত্রের একটা বিশেষ একটা গ্রন্থি আছে, যে গ্রন্থিটা আমরা বলি মিশ্র গ্রন্থি। তাহলে আমার প্রশ্ন হইতেছে, কোন গ্রন্থিটি মিশ্র গ্রন্থি? আর তৃতীয় প্রশ্ন হইতেছে, পরিপাকতন্ত্রের এমন একটা অংশের নাম বলো যে অংশটা নিষ্ক্রিয়। পরিপাকতন্ত্রের নিষ্ক্রিয় অংশের নাম লেখো, অন্তত একটা নাম লেখো। আচ্ছা, আমি এখন উত্তর বলতেছি। আমাদের মুখে 4 ধরনের দাঁত থাকে। 4 ধরনের দাঁত থাকে। আমরা এই প্রশ্নটা আজকে পড়ব, কোনটি মিশ্র গ্রন্থি। হ্যাঁ, আমাদের পরিপাকতন্ত্রের একটা মিশ্র গ্রন্থি আছে। এই গ্রন্থিটার নাম হইতেছে অগ্নাশয়। অগ্নাশয়। আর যদি চাইতাম যে কোনটি সবচেয়ে বড় গ্রন্থি, তাহলে তুমি লিখতে পারতা এটা হইতেছে যকৃৎ। আর পরিপাকতন্ত্রের একটা নিষ্ক্রিয় অংশের নাম, পরিপাকতন্ত্রের নিষ্ক্রিয় অংশের নাম এটা কিন্তু কেউ লেখো নাই। এটার উত্তর হবে, এই যে এখানে একটা উপবৃদ্ধি আমরা দেখতেছি, এটা নাম ছিল অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স। আর এই অ্যাপেন্ডিক্সের সাথেই দেখো যে অংশটা আমরা দেখতেছি, এটা নাম হচ্ছে সিকাম। সিকাম, বৃহদান্ত্রের প্রথম যে অংশটা, এটাকে বলা হয় সিকাম। এইটাও একটা নিষ্ক্রিয় অংশ, সিকাম। তাহলে এইগুলা ছিল পরিপাকতন্ত্রের নিষ্ক্রিয় অংশ। আমরা ওই দিন পড়ছিলাম পরিপাকতন্ত্রের সূচনা, আমরা প্রাইমারি স্টেজটা আলোচনা করছিলাম। আজকে আমরা এখানেই থাকবো পরিপাকতন্ত্রের। আমরা সামনের ক্লাসে বড় বড় অঙ্গ ধরে আলোচনা করব। যাই হোক, আমরা পরিপাকতন্ত্রের সূচনার মধ্যে আমরা কিন্তু ওই দিন দন্ত সংকেতের কথাটা বলছিলাম। তো আমরা আজকে এই দন্ত সংকেত থেকে পড়া শুরু করব। ইভেন আজকে আমার এই প্রশ্ন ছিল যে কয় ধরনের দাঁত থাকে। তো দন্ত সংকেত, আমি প্রশ্ন উত্তরটা পুরোটা লিখে দিব তোমার, দন্ত সংকেত কি আসলে, বা তোমার অনুধাবনের প্রশ্নে আসতে পারে দন্ত সংকেত বলতে কি বুঝো। চলো চলো দেখি দন্ত সংকেত জিনিসটা কি আসলে। দন্ত সংকেত ইংলিশে বলা হয় ডেন্টাল ফর্মুলা। হ্যাঁ, অনেকে আছে তোমরা ওই মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করবা, অথবা ডেন্টালেও পড়াশোনা করতে পারো। তো তখন কিন্তু কমন একটা জিনিস হইতেছে দন্ত সংকেত। তা আমাদের জেনারেলি সবারই জানতে হবে যে যে সাবজেক্টই পড়ো, এই ইন্টারমিডিয়েট লেভেলে এই দন্ত সংকেত কি, দন্ত সংকেত আমরা কিভাবে প্রকাশ করি, এই জিনিসগুলো কিন্তু জানতে হয়। দন্ত সংকেত, তো আমি দন্ত সংকেতের সংজ্ঞাটা আমি এভাবে লিখবো, আমি সংজ্ঞার উত্তরটা লিখে দিতেছি। যে সংকেতের সাহায্যে, যে সংকেত এর সাহায্যে আমরা বলতে পারি একটি প্রাণীর এখানে তোমার বইয়ে দেখবে এটা ম্যামালের কথা লেখা আছে, যে স্তন্যপায়ী প্রাণীর। আসলে দন্ত সংকেতটা কিন্তু শুধুমাত্র স্তন্যপায়ী প্রাণীর হবে এরকম না, কারণ আমরা জানি রেপটাইলেরও কিন্তু দাঁত থাকে, সরীসৃপের কিন্তু দাঁত আছে। ইভেন দন্ত সংকেত কিন্তু আমরা তাদেরও নির্ণয় করতে পারি। সাপের যে ক্যানাইন দাঁত, আমাদের মুখেও কিন্তু ক্যানাইন দাঁত আছে। হ্যাঁ, তাকে আমরা বলি ছেদন দাঁত, ওইটাই কিন্তু তার বিষ দাঁত। যাই হোক, যে সংকেতের সাহায্যে প্রাণীর দাঁতের সংখ্যা, হ্যাঁ কতগুলো দাঁত আছে সেই সংখ্যাটা আমরা জানতে পারি, সংখ্যা। তারপর হচ্ছে বিন্যাস, দাঁতটা কিভাবে বিন্যস্ত আছে, বিন্যাস। অবস্থান, দাঁতগুলোর অবস্থান কেমন, কোন দাঁতের পরে কোন দাঁতটা আছে। ক্রম, একই কথা, ক্রম। তাহলে আমরা এই তথ্যগুলো জানতে পারবো, দাঁতের সংখ্যা, বিন্যাস, অবস্থান, ক্রম ইত্যাদি জটিল বৈশিষ্ট্য, ইত্যাদি জটিল বৈশিষ্ট্য। এই জটিল বৈশিষ্ট্যগুলা আমরা যে সরল সংকেতের সাহায্যে প্রকাশ করতে পারি। ইত্যাদি জটিল বৈশিষ্ট্য যে সংকেতের মাধ্যমে প্রকাশ করা যায়, যে সংকেতে প্রকাশ করা যায়, যে সংকেতের সাহায্যে প্রকাশ করা যায়, আমরা তাকে বলবো দন্ত সংকেত।
তো দন্ত সংকেতটা কিভাবে নির্ণয় করতে হয় আমরা চলো এটা দেখি, তোমরা হয়তো বা জানো, চলো আরেকবার আমরা রিভিশনে যাই সেটা, যে এটা কিভাবে নির্ণয় করা হয়। এখানে দেখো আমি কিছু দাঁত আমি এখানে আইকা রাখছি, এই দাঁতগুলা দিয়েই আমরা মানুষের দাঁতের দন্ত সংকেত আমরা জানতে পারবো। তাহলে এখানে দেখো আমার দাঁতের একটা টোটাল একটা স্ট্রাকচার কিন্তু আমি এখানে দেয়া রাখছি। এখানে দেখো সামনের দিকে, সবারই সামনের দিকে দেখো 4টা দাঁত থাকে, এরকম 4টা চারকোণ আকৃতির দাঁত থাকে। এই দাঁতগুলাকে আমরা বলি কর্তন দাঁত। বাংলায় আমরা কি বলতেছি? কর্তন। ইংলিশে এটাকে বলা হয় ইনসেসর, INSISOR, ইনসেসর দাঁত। তাহলে কিন্তু আমি টোটাল চোয়ালের দাঁতের হিসাব করব না, কিন্তু আমি এখানে অর্ধেকটার হিসাব করব। হ্যাঁ, আমি যদি মাঝ বরাবর একটা রেখাটা নিই তাহলে আমাদের চোয়ালের এক পাশে কয়টা দাঁত আছে আমরা এটা হিসাব করব। তাহলে দেখলাম আমরা এক পাশে কয়টা কর্তন দাঁত আছে বা ইনসেসর দাঁত আছে, আমরা এখানে দুইটা দেখতেছি। হ্যাঁ, দাঁতগুলা কেমন দেখো? চারকোণ আকৃতির, আমি আগেই বলছি। তো সামনে দুটো হচ্ছে বড় বড় চারকোণ আকৃতির দাঁত, এবং সাইডে দেখো একটু ছোট চারকোণ আকৃতির দুইটা দাঁত আছে। তাহলে আমরা দেখতেছি চোয়ালের এক পাশে যে কয়টা দাঁত আছে, আমি একটা সরল রেখা আইকা সেই চোয়ালের এক পাশের দাঁত, ওই দাঁতের যে নামটা আছে, যেমন ইনসেসর, প্রথম দাঁতটা কি ছিল? চোয়ালের উপর দিকে আমরা দেখতেছি ইনসেসর। এই ইনসেসরের জন্য আমরা লিখতেছি কি? আই। এক পাশে কয়টা পাইছি? আমরা দুইটা পাইছি, এই জন্য 2 লিখলাম, I2। তারপরে দেখো একটা দাঁত আছে সুচালু প্রকৃতির, হ্যাঁ, এটাকে আমরা কি বলি? ছেদন দাঁত, ছেদন। আর ইংলিশে এটাকে বলা হয় ক্যানাইন দাঁত, CANINE, ক্যানাইন। তাহলে ক্যানাইন দাঁত আমরা এক পাশে কয়টা পাইছি? একটা পাইছি, এই জন্য C1 লিখলাম। তারপরে দেখো দুইটা দাঁত আছে 2 ভাঁজ বিশিষ্ট, এদেরকে আমরা কি বলি? এদেরকে আমরা বাংলায় বলি অগ্রপেশন, অগ্রপেশন। ইংলিশে বলা হয় প্রিমোলার, প্রিমোলার। আমরা চোয়ালের এক পাশে কয়টা পাইছি? দুইটা পাইছি। আগেই বলছি 2 ভাঁজ বিশিষ্ট দাঁত এরকম কয়টা আছে? দুইটা আছে। তো প্রিমোলারের জন্য পি লিখতেছি, পি কয়টা? দুইটা আছে, P2। এবং আমরা শেষের দিকে দেখতেছি 3টা দাঁত আছে অনেক অনেক ভাঁজ বিশিষ্ট। এই দাঁতগুলাকে আমরা কি বলি? এই দাঁতগুলাকে আমরা বলি মোলার দাঁত, বা বাংলায় আমরা বলি পেশন দাঁত। যে দাঁতের সাহায্যে আমরা খাদ্যবস্তুকে পেশন নিষ্পেষণ করি, এই দাঁতগুলাকে বলা হয় মোলার দাঁত। তাহলে আমরা বলতেছি M3। মোলার দাঁত এক পাশে কয়টা আছে? 3টা আছে। আর এই শেষ মোলার দাঁতটাকে বলা হয় আক্কেল দাঁত, আক্কেল দাঁত। তোমাদের সবার হয়তো বা এই দাঁতটা এখনো পরিপূর্ণভাবে উঠে নাই। তো দেখো এরকম আক্কেল দাঁত কিন্তু, হ্যাঁ, আমরা দেখেছি উপরের চোয়ালে 2 পাশে 2টা, নিচের চোয়ালে 2 পাশে 2টা, এই 4টা উঠা বাকি থাকে। তো এই 4টা যদি কম থাকে তাহলে আমরা জানি দাঁত থাকে কতগুলো? 28টা দাঁত থাকে। আর যখন এই 4টা দাঁত হয়ে যায় তখন হবে কতগুলো? 32টা। প্রাপ্তবয়স্ক মানুষের মুখে কতগুলো দাঁত থাকে? 32টা দাঁত থাকে। তাহলে এটা আমরা দন্ত সংকেতের সাহায্যে নির্ণয় করতে পারি। তাহলে আমরা কি দেখলাম? উপরের চোয়ালের এক পাশে আছে দাঁতের এই দন্ত সংকেত। তোমার যদি পরীক্ষাতে MCQ থাকে তাহলে কিন্তু জাস্ট এই লাইনটা দেওয়া থাকবে যে কোনটি সঠিক, মানুষের দন্ত সংকেতের ক্ষেত্রে কোনটি সঠিক, তখন তোমার এই হিসাবটা মনে রাখতে হবে, I2 C1 P2 M3। আর যদি আমরা এটাকে পরিপূর্ণভাবে রূপ দেই তাহলে নিচেও আমরা একইভাবে লিখবো I2 C1 P2 M3। তাহলে আমরা কি দেখতেছি? চোয়ালের এক পাশের দাঁতগুলা দেখতেছি, আর এই দাঁতগুলা আমরা অধ্যক্ষর দিয়া নিচে সংখ্যায়িত করছি। এইভাবে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতেছি উপরের চোয়ালের এক পাশে কতগুলা দাঁত আছে আমরা যদি যোগ করি, উপরের চোয়ালের এক পাশে, হ্যাঁ, আমরা এখানে যোগ করে দেখতেছি 8টা দাঁত আছে। 3 আর 2 5, আর 1 6, আর 2 কত? 8। নিচেও আমরা দেখতেছি কতগুলা দাঁত আছে? এক পাশে 8টি দাঁত আছে। এটাকে যদি পরবর্তীতে আমরা 2 দিয়ে গুণ করি, মাল্টিপ্লাই 2, নিচেও আমরা মাল্টিপ্লাই 2, 2 দিয়ে গুণ করতেছি, তাহলে আমরা বলতে পারবো যে আমাদের চোয়ালে কতগুলো দাঁত আছে। কারণ আমরা তো আগে বলছি চোয়ালের এক পাশ হিসাব করছি, এই জন্য এটাকে 2 দিয়ে গুণ করলাম। তাহলে আমরা দেখলাম চোয়ালের এক পাশে কতগুলো দাঁত আছে? উপরে চোয়ালে আছে, এক পাশে তো আমরা 2 দিয়ে গুণ করছি, তাহলে আমরা উপরে চোয়ালে কয়টা দেখলাম? 16টা দাঁত আছে। আর নিচের চোয়ালে কয়টা আছে? 16টা দাঁত আছে। সমান সমান কত হবে? 32। তো আমি এখানে যেভাবে লিখছি তোমার কিন্তু এইভাবে লিখতে হবে। তোমরা আবার বলতে পারবে না যে আমরা তো গাণিতিক হিসাবে পড়ছি,
হ্যাঁ গুণ থাকলে এরকম কাটাকাটি যাবে, আসলে কিন্তু ব্যাপারটা এরকম না। এখানে তোমার বইয়ে যেভাবে দেয়া আছে তোমার এইভাবে লিখতে হবে। হ্যাঁ, এটা বায়োলজির দাঁতের দন্ত সংকেত। আর এটা কি বলছি, এটা হচ্ছে প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষের দন্ত সংকেত, এটা প্রাপ্তবয়স্ক। আর আমরা আরেক ধরনের দাঁতের দন্ত সংকেত দেখবো, এটা তুমি এটা একটু মাথায় রাখো। এটা হচ্ছে দুধ দাঁতের দন্ত সংকেত। দুধ দাঁত, আমি গতদিনও বলছিলাম যে মানুষের দাঁতগুলো হচ্ছে ডিফায়োডন্ট ধরনের। ডিফায়োডন্ট মানে দুইবার গজায়। প্রথম অবস্থায় ওই 8-10 বছর বয়সের মধ্যে যে দাঁতগুলা গজায়, মুখের আকৃতিও ছোট থাকে, দাঁতের সংখ্যাও কম থাকে। তো ওই হিসেবে দেখা যায় ওই দুধ দাঁতের দন্ত সংকেতটা হচ্ছে এরকম I2 C1 P0 M2, I2 C0 C1 P0 M2। জাস্ট এটাই অনেকবার দেখা গেছে যে কলেজের পরীক্ষা আসছে, ইভেন ভর্তি পরীক্ষাতেও আসছে, যে এটা হচ্ছে দুধ দাঁতের দন্ত সংকেত। নিচে আমরা দেখবো একই রকমের I2 মানে ইনসেসর দাঁত থাকে 2টা, ক্যানাইন দাঁত থাকে কয়টা? 1টা, প্রিমোলার থাকে না, আর মোলার থাকে কয়টা? 2টা। তো আমরা একইভাবে যদি আমরা চোয়ালের এক পাশে পাইলাম এই দাঁতগুলা, তাহলে আমাদের কি করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। চোয়ালের এক পাশে আমরা কয়টা দাঁত পাইছি? যোগ করলে দেখা যাবে 5টা দাঁত পাইছি। নিচের চোয়ালের এক পাশে কয়টা দাঁত পাইছি? 5টা দাঁত পাইছি। এটাকে পরবর্তীতে কি করব? আমরা 2 দিয়ে গুণ করব। গুণ করাতে আমরা কতগুলা দাঁত পাইছি? উপরে চোয়াল আছে 10টা, নিচের চোয়াল আছে 10টা, সমান সমান 20। তুমি এরকম এক লাইনেও লিখতে পারো, অথবা এরকম নিচে নিচেও লিখতে পারো, কোনো অসুবিধা নাই, কিন্তু এইভাবে লিখতে হবে। তাহলে এটা হইতেছে দুধ দাঁতের দন্ত সংকেত। সংজ্ঞা কিন্তু ওইটাই, যে সংকেতের সাহায্যে প্রাণীর দাঁতের সংখ্যা, বিন্যাস, অবস্থান, ক্রম ইত্যাদি জটিল বৈশিষ্ট্যকে সরল সংকেতের মাধ্যমে প্রকাশ করা যায়, তাকে বলা হয় দন্ত সংকেত। তাহলে আশা করি পরীক্ষায় আসলে জ্ঞানমূলক প্রশ্ন আসুক বা অনুধাবনের প্রশ্ন আসুক, তোমরা দিতে পারবা। অনুধাবনের হলে এটাকে একটু ব্যাখ্যা করবা। যার প্রথম আমরা কি করবো? একটা সরল রেখা টানবো এবং প্রাণীর দাঁতের, প্রত্যেক প্রকার দাঁতের ইংরেজি নামের অর্ধ অক্ষর লেখা নিচে তার সংখ্যাটাকে লিখবো। তাহলে যে সংকেতটা পাবো তার সমষ্টি করব উপর নিচে, এবং পরবর্তীতে এটাকে আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে যে সংখ্যাটা পারবো এই সংখ্যাটার সমষ্টি হইতেছে তার সমস্ত দাঁতের সংখ্যা। তাহলে ওই হিসেবে দেখতেছি প্রাপ্তবয়স্ক মানুষের দাঁত কতগুলা থাকে? 32টা, এবং দুধ দাঁতের মধ্যে দাঁত কতগুলা থাকে? 20টা। মুখ গহ্বরে খাদ্য পরিপাক। মুখ গহ্বরে খাদ্য পরিপাকটা আমরা এভাবে লিখবো। শুধু মুখ গহ্বর না, আমরা বলতে পারি যে কোনো জায়গায় খাদ্য পরিপাক আসলে তুমি পরিপাকটাকে 2 ভাগে দেখাবা, তাহলে তুমি ফুল মার্কস পাবা। প্রথম ভাগটা হবে যান্ত্রিক পরিপাক। তাহলে আমরা দেখবো মুখ গহ্বরে আমাদের খাদ্যটা 2টা স্টেপে হবে। প্রথম ভাগটা কি বলছি? যান্ত্রিক পরিপাক। যান্ত্রিক পরিপাকটা তোমরা জানো, এখানে এই যান্ত্রিক পরিপাকের মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়া হবে না। এখানে এক ধরনের ভৌত পরিবর্তন ঘটবে, দাঁতগুলো ভাঙা ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হবে, দাঁতের পরিপাক সহজতর হবে। এই ঘটনাগুলো কিন্তু এখানে ঘটে, এবং এই যান্ত্রিক পরিপাকটা কিন্তু সব জায়গাতেই হবে। আমরা যখন পাকস্থলীতে পরিপাক দেখবো সামনের ক্লাসে, তখনও কিন্তু আমরা যান্ত্রিক পরিপাক বলে নিব আগে। ইভেন আমরা যখন ক্ষুদ্রান্তে পরিপাক বলবো, তখনও কিন্তু আমরা যান্ত্রিক পরিপাকটা বলে নিব। সমস্যাটা এখানে হয়, তোমরা দেখা যায় অনেক ক্ষেত্রে ফুল মার্কস পাও না। দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে তোমরা যখন অনেক বেশি মার্কস পাও, বা তোমার খাতার মধ্যে তুমি হয়তো বা অনেক ভালো স্টুডেন্ট, একটা তুমি অনেক ভালো করে লেখছো, তারপরও দেখা গেছে তোমার কাঙ্ক্ষিত নাম্বার তুমি পাইতেছো না, কারণ এরকম ছোটখাটো জিনিসগুলো তখন ধরা হয়। তুমি লেখছো পরিপাক, শুধু রাসায়নিক পরিপাকটা দিয়ে রাখছো, পরীক্ষাতে মার্কস ছিল 4, তোমার 4-এ 4 দেওয়া হইতেছে না। কেন দেওয়া হইতেছে না? কারণ তুমি যান্ত্রিক পরিপাকটা লেখো নাই। তুমি যদি কম মার্কস পাও, তুমি যদি মনে করো যে মিডিয়াম মানের একটা ছাত্র, তখন কিন্তু আমরা দেখা যায় যে রাসায়নিক পরিপাক দিলে অন্তত দেখা যায় অনেক ভালো একটা মার্কস দিয়ে দিই, ফুল মার্কসই দিয়ে দিই। কিন্তু যখন তুমি অনেক বেশি পাবা, স্যার যখন খাতায় দেখে বুঝবে যে তুমি তো A+ পাবা, হ্যাঁ, অথবা অনেক বেশি পাবা, 90-এর উপরে মার্কস পাবা, তখন কিন্তু এই সূক্ষ্ম জিনিসগুলো ধরবে।
যান্ত্রিক পরিপাক, এখানে আমরা কিন্তু খুব বেশি কিছু লিখবো না, আসলে পরিপাক বলতে আমরা রাসায়নিক পরিপাকটাই বুঝি। তারপরে তুমি যান্ত্রিক পরিপাকের মধ্যে যে কথাগুলো লিখবা, এটা হচ্ছে তুমি প্রথম বলবা দাঁতের ক্রিয়া। দাঁতের ক্রিয়া, একটু আগে আমরা দেখছি আমাদের 4 ধরনের দাঁত থাকে এবং এই দাঁতের ক্রিয়াতে, হ্যাঁ, তাহলে আমরা বলবো পরিপাকের শুরুতে, পরিপাকের শুরুতে আমাদের মুখ গহ্বরে এই দাঁতের ক্রিয়ায়, দাঁতের ক্রিয়ায়, হ্যাঁ, কোন দাঁতটা কি করে জাস্ট এটুকুই লিখবা। আমরা দেখছিলাম প্রথম যে দাঁতটা দেখছিলাম কর্তন দাঁত। কর্তন, আমরা একটা খাবারকে কাটি, মনে করো তুমি পাউরুটি খাইতেছো, প্রথম কাইটা নিতেছো দাঁত দিয়া, ইনসেসর বা কর্তন দাঁত দিয়া। তারপরে আমরা কি করি? ছেদন। হ্যাঁ, ক্যানান দাঁত দিয়ে আমরা কি করি? এটাকে ছিঁড়ি, হ্যাঁ, ছিঁড়ার কাজটা করি, ছেদন। তারপরে কি করি আমরা? পেশন ও নিষ্পেষণ। নিষ্পেষণ ক্রিয়ায় খাদ্য কি হবে? খাদ্য ক্ষুদ্র টুকরোতে পরিণত হয়, টুকরোতে পরিণত হয়। তাহলে এই কাজটা কে করছে? আমাদের দাঁত করছে। দাঁতের ক্রিয়াতে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। তারপরে তুমি বলবা জিহ্বা কি করে? জিহ্বা কি করে? জিহ্বার নাড়াচড়া, সংকুচন, প্রসারণ। তাহলে জিহ্বা যে কাজটা করতেছে, জিহ্বার নাড়াচড়া। আমরা যখন খাবার খাই জিহ্বাটা নাড়াচড়া করে, আমরা ডান পাশে বাম পাশে নিয়ে যাই খাবারটাকে, জিহ্বা নাড়াচড়া। তার মধ্যে কি হয়? সংকুচন প্রসারণ। সংকুচন প্রসারণ ক্রিয়ায় আমরা কি করতেছি? যে খাবারটা লালার সাথে মিশতে সহায়তা করে, খাদ্য লালার সাথে মিশতে পারে। সেই সাথে আমাদের দাঁতের ফাঁকে যদি কোনো খাবার আটকে থাকে তো জিহ্বা এটাকে কি করে? সরিয়ে দেয়। দাঁতের সাথে আটকা যে খাবারটা থাকে এটাকে কি করে? সে সরিয়ে দিতে পারে। তাহলে এটা হচ্ছে জিহ্বার ক্রিয়া, আটকা খাবার সরিয়ে দেয়। তাহলে এটা হচ্ছে জিহ্বার ক্রিয়া। তারপরে আমরা বলবো যে সেই সাথে তালু কিছু কাজ করে আমাদের মুখ গহ্বরে খাদ্য পরিপাকের সময়। হ্যাঁ, আমরা কি বলছিলাম? যে উপরের ছাদটাকে কি বলছিলাম? তালু বলছিলাম। জিহ্বা যখন পরবর্তীতে খাবারটাকে যখন পিছনের দিকে ধাক্কা দেয় তখন তালু কিন্তু একটা বিপরীত ক্রিয়া করে। তালু বিপরীত ক্রিয়া করে, ফলে খাবারটা দেখো এই অন্ননালী পথে, ইসোফেগাস পথে খাবারটা পরবর্তীতে পাকস্থলীতে চলে আসে। শেষে তুমি ওই তালুর কাজটা একটু বলে দিবা যে তালু কি করে? খাবারটা নিম্নমুখী চাপে, তালুর নিম্নমুখী চাপে খাবার গলবিল হয়ে আমরা দেখতেছি খাবারটা কোন পথে? এই অন্ননালী পথে খাবারটা চলে আসবে কোথায়? পাকস্থলীতে। ইভেন আমরা জানি এখানে আরেকটা নালী থাকে, যে নালীটাকে আমরা বলি শ্বাসনালী বা ট্রাকিয়া। ওই ট্রাকিয়ার মুখে কি থাকে? একটা ঢাকনার মতো অংশ থাকে, যাকে আমরা কি বলি? যাকে আমরা বলি এপিগ্লটিস। ওই এপিগ্লটিসটা কি করে? ওই ঢাকনার মতো যেহেতু শ্বাসনালীর মুখটাকে সে বন্ধ করে দেয়, ফলে খাবারটা শ্বাসনালীর পথে না গিয়ে তার পিছনে এই অন্ননালীতে চলে আসে। তাহলে এই ছিল যান্ত্রিক পরিপাক। আশা করি বুঝতে পারছো যান্ত্রিক পরিপাকটা। তো এখানে যে ঘটনাগুলো ঘটছে সবগুলো হচ্ছে ভৌত ক্রিয়া। এখানে দেখো খাদ্যগুলো টুকরোতে পরিণত হচ্ছে, কোনো রাসায়নিক পরিপাক হয় নাই। হ্যাঁ, লালার সাথে মিশ্রিত হয়েছে, খাবারকে সরাই দিছে, তালু পিছনে চাপ দিচ্ছে, খাবারটা পশ্চাৎমুখী গেছে। তো এইভাবে তুমি যান্ত্রিক পরিপাকটা প্রথম লিখে নিবা। আমরা রাসায়নিক পরিপাকে চলে যেতেছি। যান্ত্রিক পরিপাকের পরে আমরা যে পরিপাকটা দেখাবো এটা হচ্ছে রাসায়নিক পরিপাক। তো রাসায়নিক পরিপাক তোমরা জানো এখানে রাসায়নিক বিক্রিয়া হবে এবং এখানে খাদ্যের গাঠনিক স্ট্রাকচারগত পরিবর্তন হবে। তাহলে আমরা বলতেছি পরবর্তী যে পরিপাকটা এটা হচ্ছে রাসায়নিক পরিপাক। তোমরা যারা পরে জয়েন করছো, কোনো টেকনিক্যাল কারণে পরে জয়েন করছো, তাদের জন্য বলতেছি আমরা আজকে পড়তেছি মুখ গহ্বরে খাদ্য পরিপাক। আমরা যান্ত্রিক পরিপাকটা পড়লাম আগে, এখন আমরা পড়তেছি রাসায়নিক পরিপাক। রাসায়নিক পরিপাকটা দেখো, এখানে মুখ গহ্বরে যে কাজটা হয়, এখানে আমরা জানবো যে মুখ গহ্বরে আমাদের এখানে লালা নিঃসৃত হবে এবং লালার সাথে কিছু এনজাইম থাকে, সামান্য কিছু এনজাইম, এখানে সামান্য কিছু রাসায়নিক পরিপাক দেখাবে।
তাহলে আমরা রাসায়নিক পরিপাকের মধ্যে আমরা এটাই বলবো যে মুখ গহ্বরে লালা রস খরিত হয়, লালা রস খরিত হয়। আর তুমি জানো এই লালা রসের মধ্যে আমাদের এখানে পরিপাকের সামান্য কিছু এনজাইম আছে, যা পরিপাকটা জাস্ট এখানে স্টার্ট হয়। আমরা তো এখানে আমরা পরিপাকটা এইভাবে লিখবো, খরিত হয়। এতে নিঃসৃত এনজাইমের ক্রিয়া, এতে নিঃসৃত যে এনজাইমগুলো হয় তার ক্রিয়াগুলো আমরা নিম্নে দেখাবো। নিঃসৃত এনজাইমের ক্রিয়া, তাহলে আমরা এভাবে ভাগ করে দেখাবো। প্রথম দেখাবো শর্করা পরিপাক। তো আমাদের লালা রসের মধ্যে শর্করা বিশ্লেষণী তুমি জানবা যে দুইটা এনজাইম থাকে। এই দুইটা এনজাইমের মধ্যে প্রথম এনজাইমটার নাম হইতেছে টায়ালিন, এটার আরেকটা নাম আছে যার নাম হইতেছে সেলিভারি অ্যামাইলেজ। সেলিভারি অ্যামাইলেজ, এই সেলিভারি অ্যামাইলেজটাই প্রথমে ক্রিয়া করে। দেখি কিভাবে ক্রিয়া করে। এই সেলিভারি অ্যামাইলেজটা কাজ করবে জটিল শর্করার উপরে। আমরা মনে করো জটিল শর্করা হিসেবে ভাত খাইলাম, রুটি খাইলাম, এদের মধ্যে জটিল শর্করা হিসেবে যে খাবারটা থাকে তাকে আমরা বলি স্টার্চ। হ্যাঁ, স্টার্চের সংকেত হচ্ছে C6H10O5N। হ্যাঁ, এটা বড় একটা অণু, এন হইতেছে একটা বিশাল সংখ্যক অণু। তো এইটার উপরে কাজ করতেছে কে? এই টায়ালিন। তুমি সরাসরি লিখবা টায়ালিনটা এই জটিল স্টার্চটাকে ভাঙা তৈরি করে ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড এজ পার এক্সাম্পল আমরা বলতে পারি মল্টোজ, এটা একটা ডাইস্যাকারাইড। পরবর্তীতে আমরা দেখব দ্বিতীয় ধাপে হ্যাঁ আরেকটা এনজাইম খরিত হয়। হ্যাঁ, এখানে কিন্তু নামের সাথে মিলেই আমরা দ্বিতীয় এনজাইমটা মনে রাখতে পারি, যার নাম হইতেছে মল্টেজ। এইটা সেই খাবারটাকে ভাঙ্গা, ভাত জাতীয় খাদ্য মনে করো সে অর্ধচূর্ণ মল্টে পরিণত হয়, ওই মল্টটাকে আমরা বলতেছি কি মল্টোজ। আর দ্বিতীয় এই মল্টেজ এনজাইম এই মল্টোজ জাতীয় খাদ্যটাকে ভাঙ্গা তৈরি করে গ্লুকোজ। হ্যাঁ, যদি পারো তুমি যদি প্রশ্নের মানটা আরেকটু বাড়াইতে চাও তুমি রাসায়নিক সংকেত দিতে পারো C12H22O11। আর গ্লুকোজের সংকেত তুমি জানো C6H12O6। তাহলে এভাবে দুইটা শাব্দিক সমীকরণ দেখাই দিবা। শর্করাই পরিপাক হয়। আর জাস্ট দুইটা লাইন লিখবা যে এখানে হ্যাঁ তুমি এভাবে দেখাবা বি নাম্বার হইতেছে আমিষ পরিপাক। আমিষ পরিপাক জাস্ট এক লাইন লিখবা যে এখান থেকে কোনো আমিষ বিশ্লেষণী এনজাইম খরিত হয় না, কিন্তু আমিষ জাতীয় খাদ্য দাঁতের সহযোগিতায় ভেঙে টুকরোতে পরিণত হয় এবং লালার সাথে মিশে পরিপাক সহজতর হয়। বাস এইটুকুই লিখবা। কি বলছি আবার বলি যে আমিষ জাতীয় খাদ্যের কোনো এনজাইম এখানে খরিত হয় না, তবে দাঁতের ক্রিয়ায় খাদ্যগুলো ভেঙে টুকরোতে পরিণত হয়, যার পরিপাক সহজতর হয়। ঠিক একই কথা লিখবা স্নেহের মধ্যে, স্নেহ পরিপাক। স্নেহ পরিপাকের বা স্নেহ বিশ্লেষণী এনজাইম এই লালা রসে কোনো খরিত হয় না, তবে এখানেও সেম একই ঘটনা যে স্নেহ জাতীয় খাদ্য যদি আমরা খাই হ্যাঁ দাঁতের সহযোগিতায় ভেঙে এগুলো টুকরোতে পরিণত হবে এবং যার পরিপাকটা পরবর্তীতে সহজতর হবে। তো এইভাবে জাস্ট দুইটা পয়েন্ট অবশ্যই উল্লেখ করবা, করে তুমি রাসায়নিক পরিপাকটা দেখাবা। এই ছিল মোটামুটি মুখ গহ্বরের পরিপাক। এখন যদি পরিপাক তোমার মুখ গহ্বরের পরিপাক জাস্ট এইভাবে একটা উদ্দীপক দেয়া বললো, এই চিত্রটা দিয়া বললো যে এখানে এক্স চিহ্নিত অংশে খাদ্য পরিপাক বর্ণনা করো, তাহলে বুঝবা যে কি আসছে মুখ গহ্বরের খাদ্য পরিপাক। অথবা সরাসরি উল্লেখ থাকে যে মুখ গহ্বরের খাদ্য পরিপাক, হ্যাঁ বা অন্য কোনো ভাবে, যেহেতু সৃজনশীল প্রশ্ন হ্যাঁ একটু ঘুরাইয়া বলবে তোমাকে যে পরিপাকটা যে জায়গায় শুরু হয় সেই জায়গাতে খাদ্য পরিপাক বর্ণনা করো, তাহলে তোমার বুঝতে হবে এটা মুখ গহ্বরের পরিপাক। তো এইভাবে মোটামুটি প্রশ্ন আসে। পেরিস্টালসিস, এই পেরিস্টালসিস কি? তারপরে তুমি এখানে পড়তে পারো যে লালা গ্রন্থিগুলোর নাম লেখো। লালা গ্রন্থিগুলোর নাম লেখো। এই ধরনের ছোটখাটো প্রশ্ন আমরা এই প্রাথমিক অংশের মধ্যে আমরা পেয়ে যাই। তো এই টাইপের যদি প্রশ্ন আসে হ্যাঁ আশা করি খুব ভালো করে আনসার করতে পারবা যে লালা গ্রন্থিগুলোর নাম। হ্যাঁ, তারপরে আমরা কি পাইছিলাম ওই দিন? পরিপাক পাইছিলাম, পরিপাক। আরেকটার সঙ্গে বলছিলাম পুষ্টি। এইগুলা কি? আর আজকে আমরা যে প্রশ্ন পড়লাম যে মুখ গহ্বরের পরিপাক। তারপরে তোমার জিহ্বা থেকে প্রশ্ন আসে যে জিহ্বার কোন জায়গাতে কি কি সাতকুড়ি থাকে। সাতকুড়ি, এই সাতকুড়ি জিনিসটা কি?
আর জিহ্বার মধ্যে কোন কোন জায়গাতে কি ধরনের সাতকুড়ি থাকে। তো এই ধরনের প্রশ্নগুলো তোমরা নিজের মতো করে ছোট প্রশ্ন হিসেবে গুছাই নিবা। পেরিস্টালসিসের বিষয়টা, আচ্ছা ঠিক আছে, পেরিস্টালসিসের সংজ্ঞাটা আমি বলে দিতেছি, তুমি একটু এইভাবে লেখো আমার সাথে। পেরিস্টালসিস হইতেছে খাদ্যবস্তু অন্ননালী হতে পাকস্থলীতে প্রবেশকালে। তাহলে আমি প্রথমে এইভাবেই বলতেছি, খাদ্য বস্তু অন্ননালী হয়ে পাকস্থলীতে প্রবেশকালে, অথবা আমরা আরেকটু বাড়াইতে পারি, খাদ্যবস্তু পাকস্থলী থেকে যখন কই চলে যায়, ক্ষুদ্রান্ত্রে চলে যায়, অথবা পাকস্থলী হতে ক্ষুদ্রান্ত্রে সঞ্চালনকালে। তাহলে আমরা দুই জায়গাতেই দেখতেছি, সঞ্চালন কালে, নালীর গাত্রে, নালীর গাত্রে মানে প্রাচীরে আর কি, কারণ এটা হচ্ছে পেশিবহুল। হ্যাঁ, এখানে আমরা জানবো অনেক ধরনের পেশি থাকে। সঞ্চালনকালে নালীর গাত্রে যে সংকুচন ও প্রসারণ ক্রিয়া সংগঠিত হয়, ক্রিয়া সংগঠিত হয়, আমরা তাকেই বলি পেরিস্টালসিস। তাহলে আমি আবার বলতেছি, তুমি জাস্ট এইটুকুই বলে দিবা, পেরিস্টালসিসের ঘটনা, খাদ্যবস্তু অন্ননালী হয়ে পাকস্থলীতে সঞ্চালনকালে নালীর গাত্রে যে সংকুচন প্রসারণ ক্রিয়া সংগঠিত হয়, তাকেই আমরা বলি পেরিস্টালসিস। তাহলে পেরিস্টালসিস বলতে পারি পরিপাকের একটা ভৌত প্রক্রিয়া, এবং এই চাপের ফলেও কিন্তু খাদ্য ভেঙে টুকরো টুকরোতে পরিণত হয়। দেখো, আমরা যদি দেখি মুরগির মধ্যে কিন্তু পেশিবহুল গিজার্ড থাকে, হ্যাঁ, গিলা বলি আমরা। তা আমাদের তো এরকম পেশিবহুল কিছু নাই। হ্যাঁ, আমরা প্রথম দাঁত দিয়া খাবার চাবায়া যতটুক পারি, হ্যাঁ, খাবারটাকে কেটে ভিতরে পাঠাই। আবার অনেক সময় তুমি চিন্তা করো, বিয়ে বাড়িতে খাইতে গেলে যে অবস্থা হয়, হ্যাঁ, দাঁত দেওয়ার না চাবায় অনেকে কি করে, খালি গিলতে থাকে। তখন কি হয়, যে খাদ্যবস্তুটা কিন্তু এই নালীর গাত্রে কিন্তু চাপের ফলে ভেঙে টুকরো টুকরোতে পরিণত হয়। যেহেতু আমাদের আগে বলছে আমাদের কিন্তু গিজার্ড বলতে কিছু নাই, তো এই যে নালীর গাত্রে যে সংকোচন প্রসারণ ক্রিয়া হইতেছে, হ্যাঁ, খাওয়ার পরে তুমি টের পাইবা, দেখবা তোমার পেটের মধ্যে হাত দিলে, হ্যাঁ, এক ধরনের শব্দ করতেছে, দেখবা যে খাবারটা যে যাইতেছে বোঝা যাইতেছে। তাহলে এটাই হইতেছে নালীর গাত্রের সংকুচন প্রসারণ, আর এটাকে আমরা বলতেছি পেরিস্টালসিস। বাস এইটুকুই।